মধ্যপ্রদেশের হৃদয়ে অবস্থিত ভারতের অন্যতম সেরা জঙ্গল বান্ধবগড় ন্যাশনাল পার্ক। শাল আর বাঁশের ঘন বন, কুয়াশায় ঢাকা সকাল, আর প্রতিটি মুহূর্তে লুকিয়ে থাকা অজানা রহস্য। এই জঙ্গলে শুধু বাঘ নয়, প্রতিটি শব্দই এক একটা গল্প বলে। হঠাৎ করেই শোনা যায় চিতল হরিণের সতর্ক ডাক, গাছের ডালে বসে লাঙ্গুরের তীব্র চিৎকার, যা ইঙ্গিত দেয় কাছেই কোনো শিকারী উপস্থিত। আকাশে ভেসে বেড়ায় রঙিন পাখিরা, ময়ূর, নীলকণ্ঠ, শিকারা, আর মাটির পথে দেখা মেলে বন্য জীবনের নানা রূপ। আর এখানে প্রতিটি সেকেন্ডই এক্সাইটমেন্টে ভরা, প্রতিটি বাঁকেই লুকিয়ে থাকতে পারে জঙ্গলের রাজা, রয়্যাল বেঙ্গল টাইগার। তাই চলুন শুরু করি আজকে এই রোমাঞ্চকর জঙ্গল সাফারি, বান্ধবগড়ের গভীরে প্রকৃতির এক অনন্য অভিযানে। গুড মর্নিং ফ্রম বেনারস। আমরা এখন বেনারস থেকে বেরিয়ে যাব। এখান থেকে বেরিয়ে আমরা আজকে যাব হলো বান্ধবগড়ে আজকে আমাদের ইভিনিং সাফারি আছে। টালা গেট দিয়ে ঢুকবো, টালা জোনে ইভিনিং সাফারি করব। চলো তাহলে ব্লগটা শুরু করি। একটা কথা বলে রাখি, আমরা এই পুরো ট্রিপটা করছি একটা রাউন্ড সার্কিটের মতো। মানে কলকাতা থেকে বানারস, বানারস থেকে বান্ধবগড় থেকে কানা চলে যাব, কানা থেকে চলে যাব আমরা সম্বলপুর থেকে আমরা আবার কলকাতা ফিরবো। মানে এক রাস্তা রিপিট আমরা করব না, পুরো ট্রিপটাই হবে একটা রাউন্ড সার্কেলের মতো। আমরা মোটামুটি অনেকটাই চলে এসেছি, আর 120-30 কিলোমিটার বাকি আমাদের বান্ধবগড় পৌঁছাতে। তো একটা জায়গায় দাঁড়ালাম, জায়গাটা পুরো একদম ব্যারেল ল্যান্ডের মতন। এই পাশটা দেখো একদম মানে কিচ্ছু নেই, পাহাড়ি এরিয়া শুরু হয়ে গেছে। ভালো গরম আছে, মানে আমাদের কলকাতা থেকে গরমটা কম, কিন্তু এখন রোদ উঠেছে, একটু গরম হাওয়া দিচ্ছে। আমাদের কলকাতা থেকে গরমটা কম হলেও আছে, মোটামুটি ভালোই গরম আছে। আমরা এই জাস্ট এসে পৌঁছালাম বান্ধবগড়ে। আমাদের এখানে বুকিং ছিল এমপিটির, যেটা আছে হোয়াইট টাইগার লজ, এমপি গভর্নমেন্টের এইটা। তো আমরা মোটামুটি আমাদের টাইম লাগলো, ড্রাইভিং টাইম 5.5 ঘন্টা বেনারস থেকে এখানে, আর 1 ঘন্টা দাঁড়িয়েছি। 6.5 ঘন্টায় আমরা মোটামুটি পৌঁছে গেছি বান্ধবগড়। রাস্তার কোয়ালিটি দুর্দান্ত রাস্তার কোয়ালিটি। মানে আমরা যতক্ষণ রেওয়া পর্যন্ত ন্যাশনাল হাইওয়েতে ছিলাম সেই রাস্তাটা তো ভালোই, তারপর যখন আমরা স্টেট হাইওয়েতে ঢুকলাম সেটাও মারাত্মক লেভেল। সত্যি রাস্তা ভালো। চলো তোমাদের এই এমপির প্রপার্টিটা একটু ঘুরিয়ে দেখাই। বেশ ভালো প্রপার্টি, জঙ্গলের টালা জোনের একদম পাশে প্রপার্টিটা, বেশ মেনটেন্ড, বেশ ভালো প্রপার্টি। তো আমাদের রুম দিয়ে দিয়েছে, আমরা রুম পেয়েছি 1 আর 2। আমাদের মনে হচ্ছে একটু ওপরের রুম, মানে ফার্স্ট ফ্লোরে যেটা। তো রুমে চেক ইন করি, একটু ফ্রেশ হই, তারপর লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর যাব সাফারিতে। আমাদের এখানে 3:30টার সময় নিতে আসবে গাড়ি, 4টে থেকে সাফারি শুরু। তো এইটা আমাদের রুম নাম্বার 1। এটা ভালোই রুমটা। আমরা এখানে 3 জন থাকবো, আমি, অরিজিৎ আর পাপাই। 3টে বেড দিয়েছে, ওদেরটা হলো 2টো বেড আছে। তো এই রুমটা বেশ ভালো রুমটা, বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন, একদম সরকারি প্রপার্টি। আর লোকেশনটাও ভালো, এর পেছন থেকেই টালার কোরজনটাও শুরু হয়ে যাচ্ছে। তো একটু ফ্রেশ হয়ে নিই, তারপর লাঞ্চে যাবো। তো এখানে আছে পনির মাখানা, লকি, টমাটার, আলুর কিছু একটা সবজি, ডাল ফ্রাই, রাইস, আর ওর পাশে আছে ননভেজ। এখানে স্যালাড কাউন্টার আছে, স্যুপ আছে, পাঁপড় আছে। তো আর এখানে নিলাম আমি ভাত, ডাল, পনির মাখানা নিলাম, আর স্যালাড কাউন্টার আলাদা করে ছিল। তো বেশ ভালো। তো এখন আনলাম নান, বাটার নান, চিকেন, আর পনিরটা একটু নিলাম, আর ডিমের সবজিও আছে, ডিমও আছে, জানিস তো ওখানে ডিমও আছে ওখানে। চলো তাহলে আমরা এখন সাফারিতে যাচ্ছি, ইভিনিং সাফারি। টালাগেটে সাফারি আছে আমাদের। এই এখন বাজে 3:21, 3:30টার সময় আসবে আমাদের গাড়ি, মানে চলেও এসছে মনে হয়। 176 মনে হয় গাড়ির নাম্বার। তো ওখান থেকে যেতে হবে এন্ট্রি পয়েন্টে, যেখানে অফিস আছে ওদের ওখানে আগে। তারপর ওখান থেকে গাইড উঠবে, গাইড থেকে উঠে এই পাশেই আমাদের টালা জোনের এন্ট্রি পয়েন্ট, পাশেই। তো ওখানে চলে যাবো, আমরা ভেতরে ঢুকে যাবো টালা জোন দিয়ে আজকে সাফারি। আমাদের গাড়ির নাম্বার 176, আমাদের গাড়ি চলে এসছে এখানে। তো এখন আমরা যাব কাউন্টারে। সাফারি বুক করতে হবে এমপি গভর্নমেন্টের সাইট থেকে অনলাইন।
আর গাড়ির জন্য সাফারির জন্য পে করতে হবে এখানে এসে। গাড়ির জন্য পড়বে 4,550 টাকা, যেটা ইনক্লুড পিক আপ অ্যান্ড ড্রপ ফ্রম হোটেল। আর সাফারির জন্য পড়বে 800 বা 1000, সেটা ডিপেন্ড করছে G1 বা G2 এক্সপিরিয়েন্সের ওপর। আমরা এখন টালা গেটের এখানে এলাম। আমাদের ওখান থেকে গাইড বা দাদা উঠলো আমাদের কাউন্টার থেকে। এখানে দাঁড়িয়েছি, 4টের সময় আমাদের সাফারি স্টার্ট হবে। এখানে ডকুমেন্ট চেক করা হবে। আমরা প্যান কার্ড দিয়েছিলাম যেহেতু, তো এখনও প্যান কার্ডেই আমরা দিচ্ছি। 4টের সময় সাফারি গেট ওপেন হবে, তো এতগুলো গাড়ি এসে ওয়েট করছে। আমরা মোটামুটি 10-12টা গাড়ির পরেই আছি। তো দেখা যাক কেমন সাইটিং হয় আজকে। বলছে তো বাজরাঙ্গের সাইটিং নাকি ভালো হয়েছে, সকালেও বিকালে সাইটিং হয় নাকি, দেখা যাক। বান্ধবগড় টাইগার রিজার্ভে টোটাল 3টে কোর জোন আছে। একটা হলো টালা, একটা হলো মাগদি, একটা হলো খিতাওয়ালি। আজকে আমরা সাফারি করছি, ইভিনিং সাফারি করছি টালা জোনে। বান্ধবগড়ের এই জঙ্গলটা একটা দারুণ মিক্স। এখানে প্রায় 80% গাছ হলো শাল, আর বাকি 20% হলো ব্যাম্বু। এই শাল গাছগুলো জঙ্গলকে একটা ঘন শান্তি ভরা ভাইব দেয়। আর ব্যাম্বু, সেটা হলো ওয়াইল্ড লাইফের ফেভারিট। হাতি থেকে শুরু করে ছোট ছোট প্রাণী সবাই এই ব্যাম্বু ফরেস্টে খুব অ্যাক্টিভ থাকে। বান্ধবগড়ের জঙ্গলের ভেতরে লুকিয়ে আছে এক শান্ত পবিত্র জায়গা, সিদ্ধ বাবা মন্দির। লোকালদের মতে সিদ্ধ বাবা ছিলেন একজন সাধু, যিনি এই জঙ্গলেই তপস্যা করতেন। চারপাশে শুধু ঘন জঙ্গল, পাখির ডাক আর অদ্ভুত শান্তি। আজও অনেক ড্রাইভার, গাইড, পর্যটকরা সাফারি শুরু করার আগে এখানে একবার প্রণাম করে নেয়। সিদ্ধ বাবা মন্দির থেকে ক্রস করেই আমাদের সাইটিং হয়ে গেল ওয়াইল্ড লাইফের। না, টাইগার না, জঙ্গলে টাইগার ছাড়াও অনেক কিছু দেখার আছে। বান্ধবগড়ে এই নীরব জঙ্গলে হঠাৎ করেই চোখে পড়ে গেল একটা অসাধারণ পাখি, লেজার অ্যাডজুটেন্ট স্টক, বাংলায় যাকে বলে হাড়গিলা। লম্বা পা, ধীর ভঙ্গি, একদম রাজকীয় উপস্থিতি। আর ছোট পাখিগুলোর নাম আমি ঠিক জানি না, তোমরা যদি জানো কমেন্টে জানিও। আর ঠিক এই জায়গাতেই সামনে এসে দাঁড়ালো জঙ্গলের আসল দানব, গড়, যাকে ইন্ডিয়ান বাইসন নামেও চিনি। ভারতের সবচেয়ে বড় বন্যগরু, শক্তি আর শান্তির এক অদ্ভুত মিশেল। আর কিছুটা যাওয়ার পরেই আমরা দেখা পেলাম ইন্ডিয়ান পিককের, যেটা আমাদের ন্যাশনাল বার্ড। তার নীল সবুজ ঝলমলে পালক মেলে যখন নাচ শুরু করলো, পুরো জঙ্গলটাই যেন মুহূর্তের জন্য থমকে গেল। আমরা ভেতরে ঢুকে এসেছি। প্রথমে ঢুকে আমাদের ইন্ডিয়ান গড় মানে ইন্ডিয়ান বাইসন গড়ের দেখা হলো। তারপর দুটো পাখি দেখলাম ভালো। তারপর এখানে একটা পিকক দেখলাম। তারপর সব গাড়িগুলো দুভাগে ভাগ হয়ে গেল, দুটো রাস্তায় যাচ্ছে, তো আমরা একটা রাস্তায় গেলাম। এর সামনে যেই জায়গাটা দেখা যাচ্ছে সেইটা হলো বান্ধবগড় ফোর্ট। এই ফোর্টের ইতিহাস প্রায় 2000 বছরের থেকেও বেশি পুরনো বলে মনে করা হয়। অনেকের মতে এটি নাকি ভগবান রাম তার ভাই লক্ষণকে উপহার দিয়েছিলেন। সেই থেকেই নাম বান্ধবগড়, অর্থাৎ ভাইয়ের দুর্গ। বান্ধবগড়ের শান্ত জঙ্গলে সোনালি ঘাসের মাঝে ধরা পড়ল একদল সাম্বার ডিয়ার। এদের কান সবসময় খাড়া, চোখে থাকে গভীর সতর্কতা, কারণ এই জঙ্গলে রাজত্ব করে শিকারি বাঘ। আমরা এখন যেই জায়গাটা দিয়ে যাচ্ছি সেই জায়গাটাকে বলা হয় চক্রধারা। আর এখানেই একটা ফেমাস টাইগার্স থাকে, চক্রধারা ফিমেল বলে। আমরা এখন ট্রাই করছি তাকে খুঁজে বের করার, বাট এই ঘন ঘাসের মধ্যে তাকে খুঁজে বের করা একটু চাপের। আপাতত কোনো টাইগার সাইটিং হয়নি। টাইগার এখন রেস্ট নিচ্ছে, বললো 5টা 5:30টার পর থেকে টাইগার মুভমেন্টটা বাড়বে। আর সকালে চক্রধারার এখানে চক্রধারা বলে যে জায়গাটা আছে, ওখানে বাজরাঙ্গের সাইটিং হয়েছিল। তারপর ওখান থেকে নিয়ে সীতা মণ্ডপের দিয়ে গেছে। সীতা মণ্ডপের দিকে আরেকটা কি বাঘ বললো, আরেকটা টাইগার ওখানের দিকে যাচ্ছে। তো আমরাও দেখি, আমরা ঘোরাফেরা করছি এখনও, বাট কোনো সাইটিং হয়নি এখনো। এই যে সামনে দেখা যাচ্ছে একটা চিতল হরিণ বা স্পটেড ডিয়ার। এর গায়ের সাদা ফোঁটাগুলো যেন প্রকৃতির নিজস্ব নকশা। বান্ধবগড়ের চিতল হরিণ শুধু সৌন্দর্যের প্রতীক নয়, এরা এখানকার বন্যপ্রাণীর খাদ্যচক্রের গুরুত্বপূর্ণ অংশ, বিশেষ করে বাঘের জন্য। আমরা এখন সীতা মণ্ডপের এখানে এসে দাঁড়িয়ে আছি, ওয়েট করছি। বললো বাজরাঙ্গ আরেকটা কোনো বাঘ অন্য। और कौन सा बाघ है यहाँ पर? সম্রাট। ওকে, আমরা এখনও মোটামুটি আধ ঘন্টা 45 মিনিট হয়ে গেল সীতা মণ্ডপের এখানেই বসে আছি, কিন্তু এখনও কোনো টাইগারের সাইটিং হয়নি। বাট খেলাটা এই পেশেন্সেরই। বলছে এখানে নাকি পাগমার পাওয়া গেছে বজরঙ্গ এখানেই আছে নিচে বসে কোথাও একটা সীতা মণ্ডপের ভেতরে। যখন বেরোবে তখন যদি আমরা সাইটিং পাই, এটাই খেলা। লেটস ওয়েট। হ্যাঁ, তো আমরা
6:25 পর্যন্ত এখানে ওয়েট করলাম। 7টায় সাফারি শেষ, তো আমাদের সাইটিং হলো না আজকে। যদিও টাইগারের সাইটিং হয়নি আমাদের ফার্স্ট সাফারিতে, বাট আমরা অন্য এলিমেন্ট স্পট করতে পেরেছি। ঠিক আছে, দেখা যাক, কালকে সাফারি আছে আমাদের মাগদি জোনে, কালকে কী লাভ থাকে দেখা যায়। হে গুড মর্নিং গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। তো আমাদের আজকে মাগদিতে প্রথম সাফারি, মর্নিং সাফারি। রাস্তায় বেরোতেই এই মেন রোডের ওপর দুটো বাঘের সাইটিং হয়ে গেল, একটা বাচ্চা তার মা, পুরো রাস্তার ওপর। আমরা ফিল্ম করতে পারিনি কেন, একদম সামনে থেকে দেখলাম, সামনে থেকে পুরো রাস্তার উপরে। হ্যাঁ, ডাকছিল মানে একটা করে চলে এসেছিল চরম সাইডে। আজকে দিনটাই শুরু হলো খুব ভালো। আমরা এখন মাগদি গেটের এখানে এসে দাঁড়ালাম, এখানে আইডি কার্ড চেক হবে, আইডি কার্ড দিলাম, তারপর আমরা এখন আমরা ঢুকে পড়েছি বান্ধবগড়ের সবচেয়ে বিখ্যাত মাগদি জোনে। এই জঙ্গল একসময় ছিল রাজাদের শিকার ক্ষেত্র, আর আজ বাঘেদের রাজত্ব। বান্ধবগড়ের জঙ্গলে হঠাৎ করে লাঙ্গুরের জোরে জোরে ডাক শোনা যায়। এই ডাক মানে গাছে কোথাও বাঘ বা অন্য শিকারী আছে। লাঙ্গুর গাছের ওপর থেকে বা নিচ থেকে সবাইকে সতর্ক করে দেয়। এই শব্দ শুনে হরিণ বা অন্য প্রাণীরাও সাবধান হয়ে যায়। বেশ বাঘমার পেয়েছি, এইদিকে যাচ্ছে। আমরা এই জায়গাটায় কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলাম, কেননা গাইডরা বলছিল ওখানে যে সাম্বার ডিয়ারটা ছিল অ্যালার্ট হয়েছিল, তো সম্ভাবনা ছিল হয়তো টাইগার ওখানে বসে আছে ঘাসের ভেতরে। বাট কিছুক্ষণ দাঁড়ানোর পরে আমরা কিছুই পেলাম না, তো আমরা দাঁড়িয়ে যাচ্ছি। তো আমরা এই জায়গাটাতে এসেছিলাম একটু আগে, এখান থেকে একটা টাইগারে ক্রস করেছে, তো আমরা ও যেই রাস্তা দিয়ে বেরোতে পারে সেই রাস্তায় যাওয়ার চেষ্টা করছি ওখানে। আমরা এখন এখানে এসে দাঁড়ালাম, এখান দিয়ে বেরোনোর চান্স আছে, তো কিছুক্ষণ ওয়েট করি, দেখি দেখা যাক কী হয়। বাঘের জন্য ওয়েট করতে করতে আমরা দেখে ফেললাম এই সুন্দর পাখিটি। এই সুন্দর পাখিটি হলো নীলকণ্ঠ, যাকে ইংরেজিতে বলে ইন্ডিয়ান রোলার। এর দেহে বাদামি আর নীল রঙের এক অপূর্ব মিল, আর উড়লে ডানার উজ্জ্বল নীল রং যেন চোখ জুড়িয়ে দেয়। নীলকণ্ঠ সাধারণত খোলা জঙ্গল, ঘাসভূমি আর গ্রামাঞ্চলে দেখা যায়। বিশেষ করে দুর্গাপুজো বা উৎসবের সময় নীলকণ্ঠ দেখা মানে সৌভাগ্যের প্রতীক বলে ধরা হয়। এক জায়গায় অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরেও কোনো টাইগার সাইটিং হলো না, তো আমরা এখন পার্কমার্ক ট্র্যাক বা খোঁজার চেষ্টা করছি। আমাদের টালা জোন কালকে দেখলাম যেটা একটু রকি এরিয়া, মাউন্টেন এরিয়া আছে, তো 36খানা পাহাড়ে ঘেরা হলো টালা জোন। কিন্তু মাগদি আর খিতলিটা হলো পুরোই প্লেন্সের ওপর, তো আমরা প্লেন্সের উপরেই যাচ্ছি। এখানে কোনো পাহাড় জাতীয় রকি এলিমেন্টটা নেই। আমরা এখন এসে দাঁড়ালাম এই ওয়াটার হোলটার এখানে, কেন সামারে সব জায়গায় জল থাকে না জঙ্গলে, তো এই ওয়াটার হোলগুলোর আশেপাশেই সব পশু পাখিরা জল খেতে আসে। তো চান্সেসও থাকে টাইগারও এখানে জল খেতে আসবে, তো টাইগার সাইটিংয়ের চান্স এখানে থাকে। তো এখানে কিছুক্ষণ ওয়েট করি। আমরা এখানে পৌঁছলাম যে সেন্ট্রাল পয়েন্ট আছে, এখানে সেন্ট্রাল পয়েন্টটা বাফার জোনে। তো এখানে আমাদের হোটেল থেকে প্যাক করে দিয়েছিল ব্রেকফাস্ট, তো এখানে ব্রেকফাস্ট করবো। এটা কি স্যান্ডউইচ? স্যান্ডউইচ আছে, পরোটা আছে, আলু জিরা আছে, কলা আছে, স্যান্ডউইচ কোথায় বলা হয়েছিল, জুসও আছে আবার। বাহ। মর্নিং সাফারিতে আমাদের ব্রেকফাস্টের পরে আর কোনো কিছু সেমন সাইটিং হয়নি, টাইগার সাইটিং তো হয়নি। এবার চলো দেখা যাক বিকালের সাফারি আমাদের আছে খিতলি জোনে, ওখানে কি সাইটিং হয় দেখা যাক, লেটস সি। কিন্তু সাফারি শেষ করার একদম শেষ মুহূর্তে সাফারি গেটের মুখে আমাদের সাথে দেখা হয়ে গেল ইন্ডিয়ান জ্যাকেলের, মানে শিয়ালের। জঙ্গলের সোনালি আলোয় সে এক অপূর্ব মুহূর্ত, অপূর্ব সাইটিং। তো মর্নিং সাফারি থেকে ঘুরে আসার পর একটু রেস্ট নিলাম, তারপর এখন যাচ্ছি সুইমিং পুলে আধ ঘন্টা মতন কাটাবো, তারপর এসে লাঞ্চ করে নেবো। লাঞ্চ করে আবার আমাদের ইভিনিং সাফারির জন্য যেতে হবে। আজকে আমাদের ইভিনিং সাফারি আছে খিতলি জোনে। তো আমরা একটা জিনিস করেছি যে আমাদের একটু বেশি পয়সা পড়ছে গাইডের জন্য, প্রায় ডবল, পুরোটাই ডবল পড়ছে গাইডের জন্য। তো আমরা সেম গাইড নেব। সেম গাইড নিলে কী হয়, তার সাথে একটা কানেকশন হয়ে যায়। তো মানে আমরা জানি যে আমরা কি দেখেছি এখনও পর্যন্ত, কি সাইটিং করতে পেরেছি, কি করতে পারিনি, তো সে ভালোভাবে ঘোরাবে। আর এই গাইডটা মনে হলো আমাদের বেশি অ্যাক্টিভ। এ হয়তো G2 গাইড হতে পারে, বাট এ বেশ অ্যাক্টিভ, মানে উৎসাহ আছে যে আমাদের দেখানোর জন্য। আর এক্সপিরিয়েন্সটাও ভালো আছে যে পাগমার্কগুলো ভালোভাবে স্পট করতে পারছে, ওইগুলো ট্র্যাক করে যাচ্ছে, কলিংগুলো ভালো ট্র্যাক করতে পারছে। তো আমরা সেম গাইড নিয়েই আর দুটো সাফারি যে বাকি আছে, আজকে খিতলিতে আর কালকে সকালে টালাতে মর্নিং সাফারি, এই দুটো সাফারি সেম গাইড নেব আমরা। আমাদের সাঁতার কম্পিটিশন চালু হচ্ছে। ওইখান দিয়ে তুই আবার এপাশে আসতে হবে।
শুধু গিয়ে তুলে হবে না। তো আমরা সুইমিং পুল থেকে এসে সানফান করে নিলাম একটু, তারপর এখন যাচ্ছি আমরা লাঞ্চ করতে। আজকে এখানে বুফেতে কি আছে দেখি, মানে লাঞ্চে ডিনারে ভালোই আইটেম ছিল। এখন দেখা যাক লাঞ্চে গিয়ে কি আইটেম পাই, চলো দেখা যাক। অ্যাজ ইউজুয়াল এখানে পিকেল আছে, পাঁপড় আছে, স্যালাড আছে, পনির মশলা আছে, মিক্স ভেজ, আলু পালাক, বাহ এই জিনিসটা আইটেমে ভালো, ডাল ফ্রাই, রাইস। আমার মধ্যে আছে চিকেন মশলা আর ডিমই হবে মনে হয় নাকি, হ্যাঁ ডিম কারি, চিকেন মশলা। আমরা আবার বেরিয়ে পড়লাম আমাদের ইভিনিং সাফারিতে। আমরা ইভিনিং সাফারি করবো কিতলইজনে। তো এখন যাচ্ছি কাউন্টারে ফার্স্ট, ওখান থেকে আমাদের সকালে যে গাইড ছিল সেই উঠবে, যেমন আমরা সেম গাইড রাখছি, সেম গাইডে আমাদের সাথে গাইডে উঠবে। ওখান থেকে চলে যাবো কিতলইজনের যে গেট আছে সেখানে। বান্ধবগড়ের এক অনন্য অংশ হলো খিতৌলি জোন। এই জোনটি তুলনামূলকভাবে শান্ত কিন্তু বন্যপ্রাণীর দিক থেকে খুব সমৃদ্ধ। এই জোনের সবচেয়ে বড় আকর্ষণ হলো রয়্যাল বেঙ্গল টাইগার। এখানে একটি পূজারি নামক রয়্যাল বেঙ্গল মেল টাইগার থাকে, তাকেই আজকে আমরা ট্র্যাক করার চেষ্টা করব। পাখিপ্রেমীদের জন্য এই জোনটি স্বর্গস্বরূপ। বিভিন্ন প্রজাতির পাখির কলরব এখানে শোনা যায় প্রতিটি কোণায়। এটি একটি শিকরা, বাংলায় যাকে বলে শিকরা বাজ। ছোট আকারের এই শিকারি পাখিটি ভারত সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন অঞ্চলে দেখা যায়, জঙ্গল, গ্রামাঞ্চল, এমনকি শহরের আশেপাশেও। এর চোখের উজ্জ্বল কমলা লাল রং, বুকের ওপর খয়েরি দাগ একে সহজেই চিনতে সাহায্য করে। এই ছবিতে দেখা যাচ্ছে এক রাজসিক শকুন, ইন্ডিয়ান ভালচার। প্রকৃতির পরিচ্ছন্নতা এরাই মেনটেন করে। গাছে সূক্ষ্ম ডালে বসে থাকা এই শকুনটি যেন নীরবে পাহারা দিচ্ছে তার এলাকা। আমরা এখন যে এরিয়াটা দিয়ে যাচ্ছি সেটা D1 বলে একটা মেল টাইগার আর একটা ধারাবাচ্চি বলে ফিমেল। ও এই দুজন টাইগারকে এখানে এই এরিয়া দেখা যায়, মানে ওদের টেরিটরি এটা। আমরা এসে দাঁড়ালাম ধামধামা নালার এখানে, একটা শুকনো নদীর মতন জায়গা। এখানে নাকি সকালবেলা D1 বলে একটা মেল, তার পূজারি বলে একজন মেল টাইগারের দর্শক পাওয়া গেছিলো। তো আমরা তার জন্যই অপেক্ষা করছি এখানে, বাট আপাতত কিছুই নেই। আজকে সন্ধ্যার সাফারিতে বান্ধবগড় ন্যাশনাল পার্কের জঙ্গলে এক দুর্দান্ত দৃশ্য। শক্তিশালী মেল বাঘ পূজারি তখন পুকুরের জলে আরাম করে স্নান করছে। গরম দিনের শেষে ঠান্ডা জলে ডুবে তার এই শান্ত নিশ্চিন্ত ভঙ্গি একেবারে রাজকীয়। সূর্যাস্তের নরম আলো জলের ওপর পড়েছে আর সেই আলোয় ভিজে উঠেছে তার গায়ের ডোরাকাটা দাগ। কখনো সে ধীরে ধীরে শরীর নাড়াচ্ছে, কখনো আবার স্থির হয়ে চারপাশে লক্ষ্য করছে। জঙ্গলের প্রকৃত রাজা যেন নিজের রাজ্যে বিশ্রাম নিচ্ছে। এমন এক শান্ত অথচ শক্তির ভরপুর মুহূর্ত যা চোখে দেখলে ভোলা যায় না। বান্ধবগড়ের এই সন্ধ্যা সত্যি এক সিনেমেটিক অভিজ্ঞতা। আমরা মোটামুটি 15 মিনিট ধরে এখানে আছি। 15 মিনিট ধরে সাইটিং হচ্ছে। এখানে জলাশয়টা যেখানে আছে সেখানে পূজারি বলে যে মেল টাইগারটা আছে বসে আছে, অনেকক্ষণ ধরেই বসে আছে, কিন্তু আমরা 10-15 মিনিট ধরে এসেছি আর কি, তখন থেকে তো দেখতে পাচ্ছি। চলো তাহলে ব্লগটা আজকে এখানেই শেষ করছি। আমাদের টাইগার সাইটিংও হয়ে গেল, অনেক ধরনের ওয়াইল্ড অ্যানিমেল দেখলাম, খুব ভালো সাইটিং হলো, খুব ভালো ঘুরলাম বান্ধবগড়। কালকে আবার সকালে আমরা বেরোবো টালার জন্য, টালায় মর্নিং সাফারি করবো। চলো ব্লগটা আজকে এখানেই শেষ করলাম। যদি ভালো লাগে তো জানোই কী করবে, লাইক শেয়ার সাবস্ক্রাইব করো, কমেন্ট করতে ভুলো না। চলো টাটা বাবাই, ভালো থেকো।